জেলখানার একটি ছোট্ট রুমে গুটি গুটি হয়ে দেয়ালে কি যেন আঁকছে আর আনমনে কিছু একটা ভেবেই যাচ্ছে। এইদিকে এই জেলের সুপার আদনান সাহেব গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে রাসেলের রুমের দিকে। তার মুখে একটা খুশির ছাপ, আবার কোনো কিছুর প্রতি চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাসেল, এই রাসেল, এইভাবে বসে বসে কি চিন্তা করো শুনি? আর দেয়ালে ওই মেয়ের ছবি কেন কিছু শুনি? রাসেল এই জেলের 1 বছর হলো আছে। ওর 2 বছরের শাস্তি হয়েছে। তখন থেকে জেলার সাহেব রাসেলকে খুব ভালোবাসে, জানি না কেন, তবে ওর ভালো কোনো গুণে হয়তো মুগ্ধ হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কখন আসলেন? আনমনা হয়েই কথাটি জিজ্ঞেস করলো, যেন সে টেরই পায়নি যে স্যার কখন এসেছে। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি এসেছি মাত্রই, খুব বেশি সময় হয়নি। তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। জেলার সাহেব খুবই খুশি মনে বলল, কিন্তু খুশির কথা শুনে রাসেলের মুখে কোনো হাসি খুশি ছিটে ফোটাও নেই, যা তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। স্যার, আমার জীবনটাই বেদনায় ভরা। কোনোদিন সুখের ছোঁয়া পেয়েছি কিনা সন্দেহ আছে। আর আপনি বলছেন আমার জন্য খুশির খবর আছে? হ্যাঁ আছে। আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? তোমার ব্যবহার দেখে সবাই খুশি হয়। বিজয় দিবস উপলক্ষে তোর 1 বছর আগেই জেল থেকে ছাড়ার আদেশ দিয়েছে। তুমি যেদিন থেকে জেলে আসো সেদিন থেকে বুঝতে পেরেছি তুমি আর যাই করো না কেন কাউকে ধর্ষণ করতে পারো না। স্যার, আপনার এই কথাটা শুনে আমার হাসা উচিত নাকি কান্না করাটা উচিত ঠিক বুঝতে পারছি না। তবে স্যার, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আমার কাছেও এসেছিল, তবে সুখ নয়, মিথ্যের চাদরে আবরিত কষ্ট। কথাগুলো বলেছে আর হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছছে। সবার চোখ তারই দিকে, এ যেন এক ভিন্ন দেশি এলিয়েন। রাসেল, তোমার এখানে আসার মূল কারণটা কি? আমি সেটাই জানার অনেক চেষ্টা করেছি। যদিও লেখা আছে তুমি ধর্ষণের আসামি, কিন্তু আমার বিশ্বাস হয় না তুমি একজন ধর্ষক। স্যার, দর্শক হয়ে কেউ জন্মায় না। এই সমাজের উচ্চপদস্থ মানুষরাই তাদের মতো মানুষদের দর্শক বানিয়ে দেয়। রাসেল, তোমার তো কালকে শাস্তি শেষ, তাহলে তোমার জেলে আসার কাহিনীটা কি আমাদের বলবে প্লিজ? ওখানে থাকা আরো কয়েদিরাও, সাথে পুলিশের অন্যান্য সদস্যরাও শুনতে ইচ্ছুক, যেন রাসেলের কাহিনী না শুনলে কারো পেটের ভাত হজমই হবে না। আমি আমার জীবনের সবকিছু খুলে বলবো, তবে এখন না, রাতে। এখন তো আমাদের সবার কাজ করার সময়। আমি চাই না আমার গল্প শোনার জন্য সবার কাজের ক্ষতি হোক। আচ্ছা, তাহলে রাতেই শুনবো, এটাই ফাইনাল। আবার কথা কিন্তু ঘুরিয়ে ফেলিস না। স্যার, এইটুকু বিশ্বাস রাখতে পারেন, আর যাই করি মিথ্যা বলে কারো সাথে ঠকবাজি করি না। এরপর সবাই চলে গেল। রাতে এসে গল্পটা শুনবে বলে রাসেল আবারও আনমনা হয়ে বসে রইল। চলেন, অনেক তো বকবক করলাম, এখন একটু রাসেলের পরিচয়টা জেনে আসি। কি বলেন আপনারা? এই গল্পের নায়কের পুরো নাম হলো সোহান আফরিন রাসেল। সবাই রাসেল নামে বলে ডাকে তাকে। তার বাবা এই দেশের নামকরা বিজনেসম্যান রায়হান চৌধুরী। অর্থের কোনো কমতি নেই তাদের। মা জজ কোর্টের জজ। কোনো ভাই নেই, আছে শুধু ছোট্ট একটা বোন। ততটাও ছোট না যতটা আপনারা ভাবছেন। নাম জাকিয়া ইয়াসমিন জুই। পাকিস্তানের একটি নামকরা মাদ্রাসাতে পড়ে। এটুকুই এখনকার মতো পরিচয়, বাকি সব গল্প শুনতে শুনতে বুঝতে পারবেন। আমার জীবন কেন এমন হলো? কতটা সুন্দর ছিল যখন বাবা মা বোনের ভালোবাসা ছিল, তখন আফসোস আমার সাথে কেউ নেই। এখন আমি যে একেবারে একা হয়ে গেছি। এই সবকিছু ভাবতেছে তখনই পিছন থেকে কয়েদি 421 রফি বলে উঠল, রাসেল, কি এত ভাবছো? চলো, কাজ করতে হবে, না হলে জেলার সাহেব সবাইকে বকা দেবে। ভাই চলেন। চলো। দুজন ধীরে ধীরে কাজের জায়গায় গিয়ে তাদের কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখন রাসেল সহ সবাই ফ্রেশ হয়ে আবার সে জেলে ফিরে আসে। কিছুক্ষণ পরে জেলার সাহেবের আদেশে রাসেলকে কিছু ভালো খাবার দিয়ে যায়। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার ছিল আগের কিছুদিনের তুলনায় অনেকটাই ভালো, তাই রাসেল একটু ভাবনায় চলে আসে। আজ হঠাৎ ভালো খাবার কেন, তাও আবার বিরিয়ানি? তাই সে পুলিশকে জিজ্ঞেস করলো, স্যার, আজকে হঠাৎ আমার জন্য এত ভালো খাবার কেন? আপনাদের মনে হয় ভুল হচ্ছে, এই খাবারগুলো হয়তো অন্য কারো। অনেকটাই অবাক হয়ে কথাটা বলল। আরে না, ভুল কি করে হবে? আদনান স্যার তোমার জন্য এই খাবার পাঠিয়েছে, বুঝেছো? এখন খেয়ে নাও। বলে সেই পুলিশ চলে যায়। এদিকে রাসেল আর কিছু চিন্তা না করে